ক্যারিশমায় 40 বছরের জঞ্জাল পরিষ্কার হয়ে গেল। একদিকে দেশকে মোটামুটি সন্ত্রাসী পিকেকের হাত থেকে রক্ষা করে ফেলছেন, অন্যদিকে ইউরোপে মূল্য বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে। একটারে খাইছে তো, এটা আমার কাছে বিজয় গাথা। একটা মারছে তো, ওয়ালটা সেট করে তারার ফাইল গিয়ে পড়ছে না, আমি ইহাতেই খুশি। আমরা দিতে আবার নানান ধরনের এরকম জাল ফালাইয়া রাখছে, আসলে খালি টপ করে পড়বো। তো ফোকাসটা ছিল একদিকে, কিন্তু ঘটনা ঘটছে আরেকদিকে। মুখটির দিকে বই আসছিল, মনে করছে এডি মুখ, কিন্তু আরো যে কত গোপন মুখ আছে সেটাই প্রমাণিত হলো। পাশের দেশ নরেন্দ্র মোদীর গুম হারাম করে দিলেন এরদোয়ান আর ডক্টর ইউনূস মিলে। শুধু এরদোয়ান আর ডক্টর ইউনূস মিলেন নাই, এরদোয়ান মিলেছেন পাকিস্তানের সাথে, মিলেছেন মালদ্বীপের মতো দেশের সাথে। বালু ট্রাক তো সরাতে আপনি পারেন নাই, তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে? বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু ট্রাকের প্রশ্ন করেছে একজন দর্শক, সেটাকে সহ্য করতে পারেন নাই, আপনি সাথে সাথে তাকে রাজাকার আল বদর বানিয়ে দিলেন। এটাই প্রমাণ করে আওয়ামী লীগ একই চরিত্র অবলম্বন করতো, আর আজকে আপনি করছেন এবং করার কারণে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব। রাজাকার আল বদর আল শামস মানে যা তা মুখে আসছে এবং গালাগালিও করছেন আপনি, এবং একটা টাইমে আপনি উঠে দাঁড়ায় গেছেন। এটাই ইঙ্গিত বহন করে, খুব খারাপ ইঙ্গিত বহন করে। ওই যে বললাম 12টা বাজার ইঙ্গিত বহন করে, বিএনপির 12টা বাজতেছে, হয়তো আপনি বুঝতেছেন না। বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। দুবাইয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েই জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দর্শক, ইন্টারেস্টিং একটা খবর, সেটা হচ্ছে জাতীয় পার্টির ইফতারে যায়নি অভ্যুত্থানের দলগুলো, ছিলেন ভারতের হাইকমিশনার। কেন আলাদাভাবে ভারতীয় হাইকমিশনারের নামটা নিয়ে আসলো? বিএনপি, জামাত ইসলাম সহ বাম গণতান্ত্রিক জোট কেউই তাদের ইফতারে অংশ নেয়নি। যারা শুধু আমার সোনার বাংলা বলে 1,500 মানুষ প্রাণ দিতে পারে, তাদের কাছে ভয় বলে কিছু থাকে? ভয়হীন ওই মানুষগুলো নিজের দেশের জন্য ওরা সব। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত। আমি আমাদের পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখেই কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। যদি আজকের এই ভিডিওটি একটু স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ট্রাক তো সরাতে আপনি পারেন নাই, তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে? বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু ট্রাকের প্রশ্ন করেছে একজন দর্শক, সেটাকে সহ্য করতে পারেন নাই, আপনি সাথে সাথে তাকে রাজাকার আল বদর বানিয়ে দিলেন। এটাই প্রমাণ করে আওয়ামী লীগ একই চরিত্র অবলম্বন করতো, আর আজকে আপনি করছেন এবং করার কারণে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব। একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে করতে পারে, জানতে চাইতে পারে, আপনি সদুত্তর দিবেন, কিন্তু কোনো সাধারণ নাগরিকের প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে রাজাকার বানানো, আল বদর বানানো, আল শামস বানানো কিংবা জামাত শিবিরের ট্যাগ লাগানো, এটা সম্পূর্ণ রাজনৈতিক আদর্শ পরিপন্থী কাজ, এবং এটা করেই শেখ হাসিনার পতন হয়েছে। আর আপনারাও এই একই কাজ করে বিএনপির পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আমার কাছে মনে হচ্ছে কারো না কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন এবং কোনো ভিনদেশী কোনো একটা এজেন্সির হিসাবে কাজ করছেন। না হয় এ ধরনের আচরণ ফেস দ্য পিপলে আপনার মাধ্যমে হওয়াটা কোনোভাবে সমীচীন হয়নি। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বাংলাদেশের একজন বিএনপি দলীয় রাজনীতিবিদ, যদিও তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে বিভিন্ন টক শোতে আলোচনায় তিনি আসছেন, কিন্তু তার আলোচনা এবং বক্তব্য শুনলে মনে হচ্ছে কোনো একটি পরিকল্পনা নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই লোকটিকে কেউ না কেউ মাঠে নামিয়েছে। আমি সাধারণত ব্যক্তিগত কারো বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু আমি যখন দেখছি যে এত পরিমাণ বেড়ে গিয়েছে তার আলোচনা এবং তার কার্যক্রম, যে কার্যক্রমগুলো বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণার সম্পূর্ণ বিরোধী হয়ে যাচ্ছে, তখন কিছু কথা না বললেই হচ্ছে না। আপনারা জানেন গতকালকে ফেস দ্য পিপলে এক ভদ্রলোক বিদেশ থেকে প্রশ্ন করেছিলেন ফজলুর রহমান সাহেবকে, 15 বছরে বালু ট্রাক সরাতে পারেনি বিএনপি, এই ধরনের একটি মন্তব্য তিনি করেছিলেন। কিন্তু সেই বালু ট্রাকের 15 বছরের প্রশ্ন শোনার সাথে সাথে এবং তার আগেই তার এই বক্তব্যগুলো শুরুর মাঝখানেই তারা একে অপরের সাথে এমনভাবে কাদা ছড়াছড়িতে লিপ্ত হচ্ছিল, বিষয়টা দেখে আমার চরমভাবে খারাপ লেগেছে। আমি যখন দেখেছি একজন দর্শক তিনি তার জায়গা থেকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নটা শুধুমাত্র বালু ট্রাক নয়, যে কোনো ইস্যুতে তিনি প্রশ্ন করতে পারেন। একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে সেই প্রশ্নগুলো সুন্দর মতো শুনে সেটার প্রতি উত্তর সুন্দরভাবে দেয়া, কিন্তু তাকে এমনভাবে সেখানে গালিগালাজ করা হলো, আল বদর, আল শামস, রাজাকার, তারপরে জামাত শিবির, তারপরে মানে কি বাকি রাখে নাই। মানে শেখ হাসিনা যে ভাষায় বলতেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যে ভাষায় বলতেন, ঠিক একই ভাষার চাইতে আরও 10 গুণ বেশি ভাষা ব্যবহার করে সেই ব্যক্তিকে ফেস দ্য পিপলে ওই ভদ্রলোক জনাব অ্যাডভোকেট, এই যার কথা এখন আমি বললাম ফজলুর রহমান সাহেব, তিনি তাদেরকে
প্রত্যুত্তর দিলেন এবং তাকে সেখানে হেনস্থা করলেন এবং তিনি এক প্রকার সেখান থেকে উঠে পালিয়ে যেতে চাইলেন, যে কোনোভাবেই তিনি টকশো আর করবেন না, তিনি চলে যাবেন। দাঁড়িয়ে গেলেন, ক্যামেরা অফ করলেন, আবার বসানোর চেষ্টা করা হলো, তাকে বসিয়েছে যে কোনো মূল্যে ফেস দ্য পিপলের সাগর ভাই। আমি ভিডিওটা দেখে অবাক হয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয়, শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা গালিগালাজ করেছে পর্যন্ত, এবং সেটার প্রতি উত্তরে কোনো একজন ব্যক্তি মামলা পর্যন্ত করেছে, সেই মামলা থেকে পর্যন্ত তারেক রহমানের নির্দেশনা হচ্ছে এই যে ওই ব্যক্তিকে মামলা থেকে উঠিয়ে দিতে হবে, জেল থেকে মুক্ত করতে হবে। এত ভালো না যে দলকে ভালোবাসতে গিয়ে আপনি জিয়াউর রহমানকে কি বলেছে না বলেছে সেই কারণে তাকে জেলে নিতে হবে, এই স্বাধীনতা আপনাকে কেউ দেয় নাই, বিএনপি পরিবার দেয়নি বলে আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাস। এই বিশ্বাস কতদিন থাকবে আমি জানি না, কিন্তু কেউ এই অপকর্ম করে দলটার অবস্থা এমন 12টা বাজাচ্ছে যে দলটাই এখন জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, প্রতি ঘন্টায় হচ্ছে, প্রতি সেকেন্ডে হচ্ছে। এই দল এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার যারাই করেছে, আমার জানা মতে এই 5ই আগস্টের পরবর্তী সময় তাদের প্রত্যেককে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে, আস্ফালন দিয়ে কাউকে রাখা হচ্ছে না। কিন্তু কি কারণে আজকের এই ধরনের ব্যক্তিরা বক্তব্য দিয়ে চলেছেন এবং সেটা জনগণের কাছে আজকের খারাপ দৃষ্টিকটু হচ্ছে, তারপরেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পায়, আমি এটা জানি না কি কারণে হচ্ছে, কারা করাচ্ছে এবং তাদের পিছনে কি মহাশক্তি রয়েছে। কেউ বলছেন এই স্বপ্নটা বাস্তব, আবার কেউ বলছেন অবাস্তব। কেউ বলছেন যে এত বড় ঘটনা ঘটানো, এটা যে রিস্ক থাকবে ভবিষ্যতের জন্য, তিনি এটা করবেন না, কালক্ষেপণ হবে, সময় যাবে। কারণ এই ঘটনাটার জন্য যে স্বপ্নটা তিনি দেখছেন, এটাকে বাস্তবায়নের জন্য যে আয়োজন, সেই আয়োজনের কিন্তু এরকম তোড়জোড় কোনো কিছুই নেই, যেটা ভারত থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি। এখন তিনি সরকার থেকে সরে গেলে নির্বাচনের পরে পরবর্তী সরকারের উপর এটা দায়ভার করাবে। তিনি বলবেন যে ভাই, এটা তো আমি স্বপ্ন দেখছিলাম, ট্রাইও করছি, হয় নাই। শেখ হাসিনার বিচার এই মুহূর্তে আমাদের এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রধান যারা, তারা কেউ চাইছেন শেখ হাসিনার ফাঁসি, কেউ চাইছেন আজীবন কারাদণ্ড। আর ডক্টর ইউনূস তিনি মনে করছেন তার সরকার ক্ষমতায় থাকতে তিনি শেখ হাসিনাকে ওই দেশে রাইখা হোক বা এই দেশে রাইখা হোক, এটার বিচারটা করে ফেলতে চান, আর কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা আছে। তবে ক্যালকুলেশন বলছে ক্ষমতা থেকে ডক্টর ইউনূস গেলেও, বিএনপি ক্ষমতায় আসলেও শেখ হাসিনা জেল খাটবে। কারণ বেগম খালেদা জিয়ারে তিনি যে পরিমাণ জেল খাটাইছেন, এটা খুবই সিম্পল যে শেখ হাসিনারও বিএনপি ক্ষমতায় আসলে জেল খাটাবে, আর জামাত থাকলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমাদের সরকার এখন কি স্বপ্ন দেখছেন শেখ হাসিনাকে নিয়ে, বা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এটা অবশ্যই হবে, আজ হোক কাল হোক, এটা কোনো রক্ষা হবে না। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যা আসছে আর জুলাই আগস্টে যা ঘটছে, এটা দৃশ্যমান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। তিনি কিন্তু তাকে ফেসিস্ট, খুনি হাসিনা, পলাতক এইসব শব্দ ব্যবহার করেন নাই। গণমাধ্যমের রিপোর্টটা বলছে, তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী, তিনি পোলাইট শব্দ ইউজ করছেন। তিনি বলছেন যে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু তিনি বাংলাদেশে এই মুহূর্তে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো নাকি পারবো না? এইটা নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর। বিএনপি শেখ হাসিনার জেল খাটাবে, খালেদা জিয়া আওয়ামী লীগ খাটাইছে, বিএনপি খালেদা শেখ হাসিনা খাটাবে, কিন্তু ডক্টর ইউনূস এই রিস্কটা নেবেন না। আপনি ভিডিওটা থাকবে, দেখে রাখেন। আর যদি ঘটে 5 আগস্টের মতন অসম্ভব একটা ঘটনা ঘটতে পারে। পাশের দেশ নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিলেন এরদোয়ান আর ডক্টর ইউনূস মিলে। শুধু এরদোয়ান আর ডক্টর ইউনূস মিলেন নাই, এরদোয়ান মিলেছেন পাকিস্তানের সাথে, মিলেছেন মালদ্বীপের মতো দেশের সাথে। প্রিয় দর্শক, পাশে থাকা বাচ্চারা আর বাচ্চা নেই, এখন বাচ্চারা বড় হয়ে গেছে। মালদ্বীপ বড় হয়ে গেছে, পাকিস্তান বড় হয়ে গেছে, বাংলাদেশ বড় হয়ে গেছে। চতুর্দিক থেকে ভারতকে ঘিরে ধরেছে এরদোয়ানের দেওয়া ড্রোনের মাধ্যমে। বাংলাদেশের 3 দিকে, ভারতের 3 দিকে বাংলাদেশ এবং পাকিস্তান, মালদ্বীপ মিলে বেষ্টন করেছে তুরস্ক থেকে আসা অত্যাধুনিক ড্রোন, যেই ড্রোনটি আমেরিকা, ইউরোপ সহ অন্য কোনো দেশের হাতে নাই। এরই মাঝে বাংলাদেশকে এখন আতঙ্কিত দেশ হিসাবে তাদের নাকি জ্যোতিষীরাও খুব বড় মাপের দুঃসংবাদ দিয়েছে ভারত সরকারকে। ভারত যেহেতু জ্যোতিষী বিশ্বাস করে, সেই জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীতে আসছে ভারত খান হবে বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশের হাতে। প্রিয় দর্শক, আমরা আন্তর্জাতিক এই খবরটি কেন আপনাদের সামনে তুলে ধরেছি? আমরা আন্তর্জাতিক খবরটির ভিতরে বাংলাদেশের অন্যতম বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যিনি নাকি সামাল দিতে পারবেন আন্তর্জাতিক অঙ্গনকে। যদি এই রাষ্ট্রীয় ক্ষমতা গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল থাকতো, তাহলে এই ক্ষমতা, এই পাওয়ার বা এই শক্তি ভারতের সাথে বাংলাদেশ কখনো অতীতে দেখাতে পারেননি, ভবিষ্যতে দেখাতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। প্রিয় দর্শক,
এখন বলা হচ্ছে যে এরদোয়ানের কাছ থেকে শক্তিশালী ঢুন এনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। এরই মাঝে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি মালদ্বীপ এবং ভুটানের সাথে সরাসরি বাণিজ্য করবেন, সরাসরি খাবার দাবার যাত্রীবাহী গাড়ি সবকিছু চলাচলের ব্যবস্থা করবেন, নতুবা ভারতকে আন্তর্জাতিক অপরাধী হিসাবে চিহ্নিত করবেন। কারণ পার্শ্ববর্তী দেশগুলোর উপর দিয়ে ভারতের ট্রেন যদি বাংলাদেশের উপর দিয়ে, ভারতের গাড়ি যদি বাংলাদেশের উপর দিয়ে তার অন্য 7 সিস্টারে যেতে পারে, বাংলাদেশের মালামাল নিয়ে কেন মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা যেই কোনো দেশে যেতে পারবে না? আমরা সেই রাস্তা আমরা মায়ানমার উপর দিয়ে চায়নাতে সরাসরি ব্যবসার ব্যবস্থা করব এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শক্তিশালী সুপুরুষটির মাধ্যমে। দর্শক, ইন্টারেস্টিং একটা খবর, সেটা হচ্ছে জাতীয় পার্টির ইফতারে যায়নি অভ্যুত্থানের দলগুলো ছিলেন ভারতের হাইকমিশনার। কেন আলাদাভাবে ভারতীয় হাইকমিশনারের নামটা নিয়ে আসলো বুঝতে পারছি না। এখানে পশ্চিমা দেশের বেশ কিছু দেশের রাষ্ট্রদূত অথবা প্রতিনিধি অংশ নিয়েছে। গুরুত্বপূর্ণ যেটা ছিল যে গণঅভ্যুত্থানের অংশ নেওয়া যে রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত ইসলাম সহ বাম গণতান্ত্রিক জোট, কেউই তাদের ইফতারে অংশ নেয়নি। অথচ দেখেন 1 বছর আগে তাদের যে ইফতার অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল। কিন্তু কেন 1 বছরের ব্যবধানে বিবর্তন? গত বছর যখন নাকি ইফতার ছিল তখন একটা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল যে কেউ নির্বাচনে যাবে না, শেখ হাসিনার এই নির্বাচনে এই পাতা ফাঁদে কেউ পা দেবে না। তো এরকম জাতীয় পার্টিও তখন সেরকম একটি ধারায় ছিল। তাদের সঙ্গে ঘন ঘন মার্কিন যুক্তরাষ্ট্রের দূত বৈঠক করছে, ইউরোপ কথা বলছে, তারাও বলছে যে না, অসম্ভব, এই ধরনের সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে না। সবার অংশগ্রহণ মানে এটা পরিষ্কার যে বিএনপিকে থাকতে হবে, বিএনপি ছাড়াই নির্বাচন জমবে না, এবং জমেও নি। কিন্তু জাতীয় পার্টি ন্যাক্কারজনক কাজটা করলো পরবর্তীতে, যেখানে একটা এমন সব বক্তব্য তারা দিচ্ছিল, সবাই মনে করছিল যে এবার বোধহয় নির্বাচনের একতরফা নির্বাচনে জাতীয় পার্টিও যদি অংশ না নেয়, নির্বাচনটা একেবারে পুরোপুরি খেলো হয়ে যাবে, একেবারে ফেক হয়ে যাবে। কিন্তু সেই জাতীয় পার্টি মানে সেই তো একই, তার যে রোগ, সেই রোগ থেকে সে মুক্তি পায়নি। অর্থাৎ অল দ্য টাইম ভাব দেখাবে, তারপর দর কষাকষি করবে, কিছু আসন পাবে, নির্বাচনে যাবে। সেই ধারায় তারা চলে গেল এবং ফলাফল খুব ন্যাক্কারজনক ছিল। 12-13টা না 14টা এরকম আসন পাইলো। জিএম কাদের চলে আসলো, তার বউ আসতে পারলো না, আরো অনেকে গুরুত্বপূর্ণ নেতা আসতে পারেনি এবং অনেক গুরুত্বপূর্ণ নেতা নমিনেশনও পায়নি। মানে আওয়ামী লীগ এমন খেলা খেললো, তারপরেও নির্লজ্জের মতন তারা পার্লামেন্টে চলে গেল। তো এইরকম একটি দল এবং গণঅভ্যুত্থান যখন নাকি চাঙ্গা হচ্ছে, সব রাজনৈতিক দল ভিতরে ভিতরে যখন নাকি প্রস্তুতি নিচ্ছে, হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, সবার অংশগ্রহণ ছিল, কিন্তু জাতীয় পার্টির সেই কোনো ভয়েস ছিল না। তারা সেই আমিডামি নির্বাচনে অংশ নিল, তারপরে পার্লামেন্টে গেল, গণঅভ্যুত্থান যখন হলো তখনও তার সাথে ছিল না। যেই কারণে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে সংস্কার নির্বাচন, কোনো কিছুতে প্রথম শপথ অনুষ্ঠানে গেছে, তারপরে যখন নাকি ছাত্রদের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে, তখন থেকে আর ডাক পাচ্ছে না জাতীয় পার্টি, তাদেরকে পুরোপুরি বর্জন করেছে, বয়কট করেছে। অর্থাৎ জাতীয় পার্টিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, তাদেরকে ওই গণঅভ্যুত্থানে যেই শত্রু ছিল আওয়ামী লীগ, তাদের সহযোগী হিসেবে বিবেচনা করছে গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত রাজনৈতিক দলগুলো। 5 তারা হোটেলে এই ইফতার আয়োজন করা হয়। বলছেন যে এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে। আমরা যে বাংলাদেশকে চিনি ও ভালোবাসি, সেখানে এমন ঘটনা অনভিপ্রেত। অবশ্যই ঐক্যের পথ নতুন করে আবিষ্কার করতে হবে। এখন তারা মানে রাস্তা খুঁজতেছে বাঁচার, যে মানে ক্ষমতায় কারা যাবে তার সাথে কিভাবে আপোষ করা যায়। 2023 সালের রমজানের 10 বছর পর জাপার ইফতারে অংশ নিয়েছিল। দেখেন, তার আগে কিন্তু জাতীয় পার্টি অংশ নিত না, ওই যে তাদের এই দালালির কারণে। তারপরে তারা কিন্তু 23 সালে তারা 10 বছর পর ইফতারে অংশ নিয়েছিল। কিন্তু তারপরেও জাতীয় পার্টি তো জাতীয় পার্টি, সে তার হিসাব নিকাশ করে টাকা পয়সা আসন এই সমস্ত ভাগাভাগির মধ্যে চলে গেল। পরে এবারের ইফতারে শেখ হাসিনার পতন ঘটনার অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি, জামাত ইসলামী আন্দোলন সহ কোনো দল যায়নি। তবে অংশ নিয়েছেন ওই যে যার মানে 2 নৌকায় পা রাখা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম, বিকল্পধারা মহাসচিব মেজর আব্দুল মান্নান, অর্থাৎ ওই যে বদরুদ্দোজা চৌধুরীর দল, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। এটা একটু আশ্চর্য হলাম যে গণফোরাম কিভাবে গেল। জাসদ ইনু যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসিন, জাসদ ইনু যাবে স্বাভাবিক, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাহমুদুল হক হাফিজজি প্রমুখ। এটাও আমার কাছে একটু অবাক লাগলো যে ইসলামী দলগুলো, 2টা রাজনৈতিক দলের অংশগ্রহণটাই একটু ব্যতিক্রম। এছাড়া বাকি মানে মূল দলগুলো এবং গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী বাম গণতান্ত্রিক জোটও সেখানে যায়নি। ব্রিটিশ হাইকমিশনার সারা কুক গেছেন, চীনা রাষ্ট্রদূত ইয়াও
ওয়েন সহ নরওয়ে, রাশিয়া, নেপাল, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, কসোভো, ইতালি, আর্জেন্টিনা, ভ্যাটিকান সিটির কূটনীতিকরা ইফতারে অংশ নেন। এটা একটা রীতি, কূটনীতিক রীতি। যেহেতু তারা অফিসিয়ালি ছিল, লাস্ট সংসদের অফিসিয়াল একটা বিরোধী দল, সেই হিসেবে হয়তো তারা সেই সম্মানটা দেখিয়েছে। জাপান নেতাদের মধ্যে ছিল আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর। অথচ দেখেন কাজী ফিরোজ রশিদের কোনো খবর নেই। আরো অনেক নেতা আছে যাদের কোনো অবস্থান। এখন জাতীয় পার্টির ভবিষ্যৎ মোট কথা অন্ধকারের মধ্যে, কি হবে কেউ বলতে পারে না। বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। এমনই একটি দুঃখজনক সংবাদ সামাজিক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি দুবাই সড়ক দুর্ঘটনার কবলে পড়েই জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু এই সংবাদের সত্যতা কতটুকু, কি বলছে ফ্যাক্ট চেক, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। লোকগান গেয়ে দেশের মানুষের হৃদয়ে বিশেষ একটি স্থান তৈরি করেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য গান, যা আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয়। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মমতাজ শুধু সঙ্গীত চর্চাতেই থেমে যাননি, সঙ্গীতের পাশাপাশি নিজের ক্যারিয়ারে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতেও। আলোচিত এই সঙ্গীত শিল্পী যোগ দিয়েছিলেন বর্তমানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগেও। পরবর্তীতে দলের মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে মমতাজ বেগমের দেখাও মিলছে না। প্রায় 7 মাস তিনি কোনো গানের অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন না। সঙ্গীতাঙ্গনে তার অনুপস্থিতি বেশ আলোচনার সৃষ্টি করেছে। এমন অবস্থায় হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, জানিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে গোপন পরিচয়ে একজন মমতাজ বেগমের মৃত্যুর খবর প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয় দুবাইয়ে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এছাড়া পোস্টটির কমেন্টে একটি ভিডিও লিংক দেওয়ার কথাও বলা হয়। এই ধরনের শোক সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধানে নামে। রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী মমতাজ বেগমের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া। প্রতিষ্ঠানটির দাবি কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী মমতাজকে নিয়ে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছেন। কমেন্টে দেওয়া ভিডিওর লিংক যাচাই করতে গেলেও দেখা যায় সেটি একটি স্প্যাম লিংক। পরবর্তীতে প্রাসঙ্গিক কিওয়ার্ড ও বিভিন্ন গণমাধ্যমে খোঁজ করে রিউমার স্ক্যানার এই মৃত্যু সংবাদের সত্যতা যাচাই করার চেষ্টা করে, তবে কোথাও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। ফলে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিহত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি গুজব। বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে এটা বিশ্বাস করতাম এবং এই স্বপ্নটা দেখতাম যে বাংলাদেশ একদিন ইন্ডিয়া মুক্ত হবে, ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলবে, সব কিছুই হবে। কিন্তু এত দ্রুত হবে এটা আসলে চিন্তা করতে পারি নাই। সত্যি বলতেছি, এত দ্রুত হবে। দাদা বাবারা কিন্তু সোজা হয়ে গেছে, আগের মতো নাই। আপনারা দাদা বাবারা যে সোজা হয়েছে এটা বুঝতে পারবেন যে বর্ডারে তাকান, আমাদের সীমান্তে দেখেন, সীমান্তে আগে কী পরিমাণ মানুষকে হত্যা করতো, এখন কি করতেছে সেটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখন কিন্তু সীমান্তে হত্যা কমে গেছে। এখন সেই কয়দিন পর পর শোনা যায় না যে সীমান্তে গুলি করে বিএসএফ আমাদের বাংলাদেশের নাগরিককে হত্যা করছে, এখন আর শোনা যায় না। কেন শোনা যায় না? কারণ এখন যারা বিজিবি আছে আমাদের, ওরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতেছে, ওরা কিন্তু ইন্ডিয়াকে ছাড় দিয়ে কথা বলে না। এই বাংলাদেশটাই আমরা চাইছিলাম। আমরা কিন্তু এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতাম, আপনারা জানেন, দীর্ঘদিন ধরে যারা আমাকে দেখেন তারা জানেন আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ইন্ডিয়ার আধিপত্য থাকবে না, যেখানে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না। এমন একটা বাংলাদেশ আমরা চাই। এমন একটা বাংলাদেশের স্বপ্নই কিন্তু এতদিন আমরা দেখছি। এখন আমরা ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতেছি, কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া মুক্ত হইতে হইলে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, এর বিকল্প কিন্তু নাই। আপনারা লাস্ট 7 মাসে দেখেন আমাদের সীমান্তে কিন্তু সেভাবে কোনো হত্যা নাই। আমাদের বিজিবি সদস্যকে গুলি করে কিন্তু বিএসএফ মারছে, এটা নিয়েও কোনো কথা কিন্তু শেখ হাসিনা বলে নাই। আমাদের বিজিবি সদস্যরাও কিছু বলতে পারে নাই। অনেক সময় আমাদের আপনারা দেখছেন ফেলানির দৃশ্য তো সবাই জানেন, সেটাও কিছু হয় নাই। যাই হোক, তো এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই পথে হাঁটতেছি। হয়তো অতি দ্রুতই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটাতে পৌঁছায় যাব। তবে একটা কথা বলি, প্রকৃত দেশপ্রেমিক যে সে কখনো ইন্ডিয়াকে পছন্দ করতে পারে না। এখন যারা আছে আওয়ামী লীগের, ওরা স্বপ্ন দেখতেছে হয়তো ইন্ডিয়া একটা ব্যবস্থা করে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করাবে।
এই জন্য ওরা ইন্ডিয়ার গানে গান গাইতেছে। কিন্তু প্রকৃত দেশপ্রেমিক কখনো ইন্ডিয়া প্রেমী হইতে পারে না, কারণ ইন্ডিয়া স্বাধীনতার সময় আমাদের ভালো চায় নাই, এখনও ভালো চায় নাই, আগামী কয়েক হাজার বছরও বাংলাদেশিদের ভালো চাবে না। এটা কিন্তু ইন্ডিয়া চাইবে না। ইন্ডিয়া চায় না বাংলাদেশ ডেভেলপ হোক, বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলুক, বাংলাদেশের নাগরিক তাদের অধিকার ফিরে পাক, এটা ইন্ডিয়া কখনো চায় না। এটা চাইছিল না বিদায় তো শেখ হাসিনাকে বাংলাদেশে সেট করছিল। শেখ হাসিনাকে বাংলাদেশে সেট করে দেখেন না কী করছে। অনেক ব্যস্ত, এই জন্য হয়তো আপনাদের সাথে কন্টিনিউ আগের মতো ভিডিও দিতে পারতেছি না। তো ওই কথাটা কেন বললাম যে বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হইতেছে, বিকজ আমার এলাকার এক বড় ভাই, উনি বিজিবি সদস্য, তো উনি আসছে আর কি। উনি বললো যে ভাই আগের মতো এখন আমরা সাহস নিয়ে কথা বলি, আমরা বিএসএফের সাথে চোখে চোখ রেখে কথা বলি, যেটা আজ থেকে 1 বছর আগেও পারি নাই, যেটা শেখ হাসিনা পালানোর আগেও পারি নাই। তাদেরকে বানায় রাখা হয়েছিল পুতুল, শেখ হাসিনা যেটা বলছে সেটাই করা হয়েছে। তারা ছিল একটা দলকে সার্ভ করতো, তারা শুধু আওয়ামী লীগের সুযোগ সুবিধা দেখতো। এখন তারা বাংলাদেশের জনগণের সুযোগ সুবিধা দেখে, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে। এখন তারা যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে, এমন একটা বাংলাদেশের স্বপ্নই কিন্তু আমরা দেখেছিলাম। যাই হোক, সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে, এবং এই স্বপ্নকে সম্পূর্ণরূপে পূরণ করতে হইলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।